ঘাটে বাসনগুলো ভিজিয়ে রেখে আসলাম, তারপরে চলে এসেছি উনুন শালে। কি জানো তো, বাসনগুলো মাজবো, কিন্তু দেখছি বাসন মাজা সাবানটা শেষ হয়ে গিয়েছে। তাই উনুন শালে এসে উনুন থেকে ছাই তুলে নিচ্ছি, আর ছাইয়ের সাথে একটু সার্ফ মিশিয়ে নেব, সেটা দিয়ে আজকে বাসন মাজবো। আর উনুনে বেশি ছাইও নেই, কারণ কালকে তো গ্যাসে রান্না করা হয়েছিল, আর উনুনের ছাই তো আগে আর কি সকালবেলা তুলে পরিষ্কার করা হয়েছিল কালকেই। তো যাই হোক, কিছুটা ছাই তুললাম, তারপরে দেখো সার্ফ মিশিয়ে নিচ্ছি, আর এটা দিয়েই বাসন মাজবো। আর জানো তো, আগে যখন আমরা সাবান ব্যবহার করতাম না, তখন কিন্তু এই ছাই দিয়ে আর সার্ফ মিশিয়ে বাসনগুলো মাজতাম। তো যাই হোক, ওদিকে সার্ফ ছাই মিশিয়ে নিয়ে পুকুর ঘাটে এসে বাসনগুলো এক এক করে মেজে নিয়েছি। তারপরে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, আর আমার অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল দেখো, পুজোর জন্য নাড়ু করার জন্য নারকেল চলে এসছে। এই যে নারকেলগুলো দেখছো, এগুলো আমাদের বাড়িতে নারকেল গাছ আছে, তো ওই গাছের নারকেল। কাকা কাকিমা এসছে সকালবেলায় নারকেল নিয়ে। তো নারকেল হয়েছিল অনেকগুলো, কবে কবে পড়েছে জানি না। যে কাকাকে আমি জিজ্ঞাসা করছি কবে বা নারকেল পড়লো, কবে ছাড়লো, কিছু বুঝতে পারলাম না। তো কাকা বলছিল যে অনেকদিন আগে ছেড়ে ছেড়ে আর কি পড়েছে, একটা একটা করে কুড়িয়ে রেখেছিলাম। আগে দিইনি, যে পুজোর সময় নাড়ু বানাবে সেই জন্য আর কি রেখে দিয়েছিলাম। তো আজকে দেখো সকালবেলায় নিয়ে এসছে এই যে 5টা নারকেল, আর এই নারকেলগুলো দিয়ে নাড়ু বানানো হবে। তো নারকেলগুলো খুব বড় না হলে জানো তো, এই নারকেলগুলো খুব মিষ্টি, খুব মিষ্টি আমাদের আছে নারকেলগুলো, খেতে খুব খেতে ভালো লাগে। আর নারকেল নাড়ু করলে নাড়ুটাও মিষ্টি মিষ্টি হবে, মানে দারুণ খেতে, ছোট ছোট হলেও দারুণ খেতে। তো যাই হোক, এগুলো ছাড়িয়ে ভালোভাবে রাখতে হবে। তো এখন ছাড়াবো না, পরে ছাড়াবো, চলো রেখে দিই, তারপরে সময় করে ছাড়িয়ে রাখবো। রুদ্র বাবাকে বলবো ছাড়িয়ে দিতে, যে তখন নাড়ু করা যাবে। জল আছে দেখি, সবগুলো আছে, এই দেখো সব কটাতে জল আছে। তো চলো রেখে দিই। মিশিয়ে রাখবে না, জলটা নিয়ে যাবে। আজকে মুড়ি খাওয়ার জন্য মসুরি কলাই সিদ্ধ করব। আর জানো তো, বেশ অনেক কদিন থেকেই মসুরি কলাই সিদ্ধ খাওয়া হয়নি। তো নেওয়া হয়েছিল 250 গ্রাম মতো। তো ভাবলাম আজকে তাহলে মসুরি সিদ্ধই করা যাবে। তো যাই হোক, মসুরিটা দেখো ঢেলে নিলাম, তারপরে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, দিয়ে তখন একটু পরে সিদ্ধ করতে দেবো। মসুরিটা ভেজাতে দিলাম, তারপরে দেখো মাথায় গামছা বেঁধে নিয়েছি, মুখে মাস্ক লাগিয়ে নিয়েছি, আর চেয়ারটা নিয়ে চলে এলাম রান্নাশালে। তো রান্নার শালটা আজকে ঝাড়াঝুড়ো করবো, জানো তো। বেশ কয়েকদিন হলো, তোমরা তো দেখেছো যে মাটি ভিজিয়ে রেখেছি, তবে মাটিগুলো দেবো দেবো করে দেওয়াই হচ্ছে না, জানো তো। তো দেওয়া যাবে একদিন সময় করে, ভাবলাম ঝাড়াঝুড়ি করে রাখি, তাহলে একদিনে অতটা আর কি চাপ হবে না। তাই আজকে একটু ঝেড়ে ঝুড়ে রেখে দেবো। তো সিঁড়িতে উঠলাম, দেখো সিঁড়ির আশপাশগুলো ভালো করে ঝেড়ে নিলাম। আর রান্না হয় বুঝতেই পারছো, মানে কালি পড়ে আছে, কালো কালো ঝুলও হয়ে আছে, তো সেগুলোই ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। চারিপাশটা উনুন শালটা আজকে ভালোভাবে ঝেড়ে নেব, চালটাও ঝেড়ে নেব। আর তোমরা অনেকেই বলছো রান্না শালটা ঠিক করার জন্য, তো কি বলো তো, করে উঠতে পারছি না, জানো তো, করা হচ্ছে না। এ কাজ ও কাজ করে মানে টাকা পয়সারও একটু সমস্যা আর কি হয়ে যাচ্ছে, তো সেই জন্য করা হচ্ছে না। তো পুজো সামনে, বুঝতেই পারছো, পুজোতে অনেক রকমের খরচাপাতি আছে, তো সেই জন্য উনুন শালটা এখন আপাতত ঠিক করতে পারছি না। তো পুজোর পর যদি হয় তাহলে আর কি ঠিক করে নেব। তো যাই হোক, সিঁড়িটা ভালো করে ঝাড়লাম, তারপরে দেখো এই পাশটায় চলে এসেছি। এবার চেয়ারের উপরে উঠে পড়লাম, আর চেয়ারে উঠে ভালোভাবে চারপাশটা ঝেড়ে নিচ্ছি। আর দেয়ালগুলো দেখো কেমন কালি কালি হয়ে গেছে, তো ওগুলো উঠবে না, জানো তো। যখন লেপবো তখন ওই কালিগুলো তখন আর থাকবে না। আর ওই যে দেওয়ালে মাটি ছেড়ে ছেড়ে গেছে, ওই জায়গাগুলোয় কিন্তু মাটিও দিতে হবে। তো ওইগুলোতে মাটি দেওয়ার জন্যই আরও মাটিগুলো ভিজিয়ে রেখেছি। আজ প্রায় 10 দিন থেকে বোধহয় গোবরের ঘুঁটে দেওয়া হয় না, 10 দিন থেকে গোবর জড়ো হয়ে আছে। মানে কি বলো তো, বার দেবারেই যাচ্ছে, একের পর এক, এইবার সেইবার, এই পুজো তাই পুজো করে করে কিন্তু গোবরের ঘুঁটে দেওয়াই হচ্ছিল না। তো সেই জন্য পুরো 2 গামলারও বেশি গোবর জড়ো হয়ে গেছিলো। আর আজকে তো দেওয়া যাবে,
তো সেই জন্য ভাবলাম আজকে দিয়েই দিই। এদিকে মানে বৃষ্টিও আসবে, খুব মেঘ করেছে, ভাবলাম বৃষ্টি এলেও যদি ঝিরঝির বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভিজেও কিন্তু আমাকে গোবরের ঘুঁটেগুলো দিতে হবে। আর রুদ্র বাবাকে সকালবেলাতে আমি বলছিলাম যে অনেক গোবর আছে, তুমি একটু পায়ে করে মেখে দেবে, আমি দিয়ে দেবো। আমি যদি একাই মাখি একাই দিই তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর রুদ্র বাবা এখন নেই, ও গেছে সর্ষে পিষতে। তো তখন দিদিও ছিল, দিদি বলল ঠিক আছে তাহলে তুই পায়ে করে সেনে দিবি, দিয়ে হাতে করে একটু সেনে দিবি, আমি তাহলে দিয়ে দেবো আস্তে আস্তে। তো দেখো আমি এদিকে পায়ে করে প্রথমে মেখে নিলাম, তারপরে হাতে করে এই যে গোল গোল করে দিচ্ছি, আর দিদি নিয়ে যাচ্ছে আর গোবরের ঘুঁটেগুলো দিয়ে দিচ্ছি। আর দিদির ঘুঁটেগুলো তো বেশ পাতলা পাতলা হয়, তাড়াতাড়ি শুকিয়েও যায়। আমি সব গোবরগুলো মেখে দিয়ে তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করে স্নান করে নিয়েছি। আর স্নান করে এসে জামা কাপড়গুলো মেললাম, দিয়ে ঠাকুর সেবা দিলাম, দিয়ে দেখো সবাই মিলে একসাথে মসুরি সিদ্ধ মুড়ি খাচ্ছি। আর জানো তো মসুরি সিদ্ধ মুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এক একজন দেখো এক এক জায়গায় বসেছে, মা চেয়ারে, বাবা বেঞ্চে, আমরা তিনজনে নিচ্ছি। আর ওই যে আর একটা দেখো বড় বাটিতে মুড়ি আছে, তো ওটা হচ্ছে ভাগ্নির জন্য। ভাগ্নিকে বললাম খেয়ে যাবে, ও দোকানে গেল জানো তো, ডিম আনার জন্য ওকে দোকানে পাঠালাম, তো ও বললো বারো আমি এসে খাবো। তো সেই জন্য ওর মুড়িটা বেড়ে রাখা আছে, ও দোকান থেকে এলে তারপরে তখন খাওয়া দাওয়া করে নেবে। তো যাই হোক খাওয়া দাওয়া করলাম, তারপরে বাসনগুলো ধুয়ে আনলাম, দিয়ে দেখছি রুদ্র বাবা চলে এসছে। ও যে সর্ষে নিয়ে গেছিল পেশাই করতে, মানে তেল আনতে, মানে সর্ষে পিষিয়ে তেল নিয়ে এলো। আবার আজকে হাটবারও ছিল, যেখানে গেছিল ওখানে হাটও বসে, তো সেই জন্য হাটও করে নিয়ে এসছে। দেখো কতগুলো সবজি নিয়ে এসছে, মানে করলা নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, পটল, লঙ্কা, দু জায়গায় টমেটো দেখছো। তো একটা হচ্ছে দিদির শ্বশুর বাড়ির, একটা হচ্ছে আমাদের বাড়ির। তো ওই বাড়িতে আর কি আনতে দিয়েছিল, সেই জন্য নিয়ে এসছে। দুটোই আর কি সমান সমান নিয়ে এসছে। তাই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে দুটো কি একই মাপের আছে নাকি, কোনটা ওদের কোনটা আমাদের জিজ্ঞাসা করছিলাম। তো রুদ্র বাবা বললো যেটা দেবে দাও, একই আছে। তো যাই হোক দুটোকে দেখো এক জায়গায় রাখলাম, আর সব কিছু এখন আলাদা আলাদা করে নিচ্ছি, সব কিছু আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো। আর পটলগুলো একটু প্যাকেটে ভরে রাখবো, প্যাকেটে ভরে রাখলে কিন্তু একটু ভালো থাকবে। আর পটলগুলো একটু কেমন কেমন আছে, আমি রুদ্র বাবাকে বলছি পটলগুলো তুমি ভালোভাবে দেখে নাওনি, পটলগুলো মনে হচ্ছে কালকেই পেকে যাবে। তো ও বললো যে কম দামে দিয়ে দিল, সেই জন্য আর কি বেশি করে নিয়ে নিয়েছি। তো যাই হোক আলুগুলো দেখো বড় ঝুড়িটায় রাখছি, তারপরে ওই বাকি সবজিগুলোও রেখে দেব। আর এই বড় ঝুড়ি আর একটা নেবো ভাবছি জানো তো, অনেক কদিন থেকে দেখছি এই যে ঝুড়িওয়ালাগুলো আসছেই না। গামলা নেব ভাবছি, একটা সবজি রাখার জন্য ঝুড়ি নেব ভাবছি, আসছে না। খেয়াল করছি কত কিছু বিক্রি করতে আসছে, কিন্তু ওই গামলাওয়ালা ঝুড়িওয়ালা ওরা আর আসছে না। আমার রান্না করা উনুনটার অবস্থা দেখো, ভেঙে চুরে একদম একাকার। সকালবেলা ভালো করে চারিপাশ ঝাড়লাম, ঝেড়ে সুন্দর করে লেপলাম চারিপাশটা, যে উনুন ধরিয়েছিলাম রান্না করবো বলে। এমনিতে একটু দেরি হয়েছিল, ওই 11:30টার দিকে উনুন জ্বালিয়েছি। উনুন একবার ধরালাম জানো তো, ধরিয়ে গেছিলাম হাঁড়ি করে মাটি লেপতে। তো মাটি লেপলাম, এসে দেখছি উনুনটা ধোয়া হচ্ছে, ধরেনি। অন্যান্য দিন কিন্তু হাঁড়ি কড়ায় মাটি লেপতে লেপতে উনুনটা ধরে যায়, ধরেনি। হাওয়া বাতাস করলাম, প্যাকেট দিলাম, দুধের প্যাকেটগুলো ছিল, প্যাকেট জ্বালালে তাড়াতাড়ি ধরে যায়। ধরলো, হাঁড়ি কড়ায় বসিয়েও দিলাম। তারপর বসানোর পর একটুখানি জলে আবার উনুনটা নিভে গেল জানো। দিয়ে কি করবো, আবার হাঁড়ি কড়া নামালাম, দিয়ে আবার নতুন করে মানে খড় নিয়ে এলাম, দিয়ে খড় দিয়ে আগুন দিলাম, জ্বললো, আবার নিভে গেল। মানে ধোয়া হতে হতে উনুনগুলোই মানে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই ভালোভাবে দাও দাও করে জ্বলছে না। এই যে দেখছো কাঠ নিয়ে এসছি, কাঠটা ধোয়া হয়ে হয়ে পুড়ে গিয়েছে। আগুন আর হচ্ছে না, ধোয়া হয়ে হয়ে পুড়ে যাচ্ছে। দিয়ে কি বলবো, এত মাথা গরম হয়ে গেছে আমার। মানে তিনবার উনুন ধরানো হয়েছে, উনুন জ্বলছে না। আর এদিকে প্রচন্ড রোদ গরম, এমনিতে বিরক্ত লাগে না লাগে বলো, সকাল থেকে এত কাজ করছি। সত্যি রাগের মাথায় আমি কি করব, এটাকে দিয়ে আমি উনুনটার উপর কিছু করতে যাইনি, মানে একটু রাগ হয়েছে আমার, ধরে না উনুন ধরে না। মানে উনুনটা যদি নিভে যায় তারপরে আবার ধরাতে গেলে যে উনুনের ছাইগুলো থাকে সেগুলো বের করতে হবে। উনুন তো পুরো ভর্তি হয়ে গেছিল। তো রাগের মাথায় মুখে জোরে জোরে উনুনের ছাইগুলো বের করছিলাম, আবার নতুন করে আগুন দেবো বলে। 3বার হয়েছে, 4বারের দানে উনুনটা গেল ভেঙে যায়। তো এখন আমারই আফসোস হচ্ছে যে অত জোরে না দিলেই ভালো হতো। মানে রাগের মাথায় আমি নিজের পেটে নিজে লাথি মারলাম। সে আমাকে আবার কালকে নতুন করে মাটি দিতে হবে, নতুন করে উনুনটাকে ঠিক করতে হবে। এখন মনে হচ্ছে আমি ভুল করলাম। ধীরে সুস্থে যদি শান্তভাবে আমি করতাম তাহলে কিন্তু উনুনটা ভাঙতো না। তো যাই হোক ভেঙে গিয়েছে, তখন কিছু আর করার নেই। এরকম ভাবে করছিলাম তো একটু জোরে আঘাত পেয়ে গেছে এখানে, দিয়ে আর কি ছেড়ে গেছে। তো কি আর করবো, 4বারেও যখন ধরলো না
তখন আমি হাল ছেড়ে দিলাম। আমি বললাম যে আজকে আর উনুন ধরবে না, মানে পাক লেগে গেছে, কুপাক যাকে বলে না, কুপাক লেগে গেছে, তো উনুনটা আজকে ধরবেই না। তো দেখো উনুন থেকে সবকিছু নিয়ে চলে গেছি। এদিকে কড়াইয়ে জল ছিল, জলটাও পড়ে গিয়েছে। কড়াইটা নামাতে গিয়ে জল দিয়েছিলাম, আমি ভাবলাম যে জল দেওয়া নেই, দিয়ে এমনি হালকা করে ধরে নামাতে গেছিলাম এক হাতে, যে জলটা ছিল জলটা পড়ে গিয়েছে। তো যাই হোক, উনুনে আজকে আর রান্না বান্না করা হবে না, গ্যাসে কিন্তু রান্না বান্না করতে হবে। দেখো আমার ঘেমে কি অবস্থা, 4 বার উনুন ধরাতে হয়েছে। তো কিছু করার নেই, কালকে উনুনটাকে ঠিক করব, তারপরে তখন পরশু থেকে আবার রান্না করা যাবে। আর এই যে দেখো গ্যাসে রান্না হচ্ছে, ওইদিকে তোমাদের সাথে আর কি কথা বলতে গেলাম, তোমাদেরকে উনুন দেখাতে গেলাম। এদিকে দেখছি ভাতটা ফুটে গিয়েছে, তাই জল পড়েছে। দেখো উনুনে বসিয়েছিলাম, কালিও হয়েছে একটু একটু, আর ভাতটা ফুটে গেছে, জল পড়ছে। এদিকে কচু আলু সিদ্ধ করতে দিয়েছি তরকারি হওয়ার জন্য। আর এই যে কড়াইও দেখো মাটি লেপা আছে, করলাটা একটু ভাপিয়ে নিলাম আর কি, দিয়ে নামিয়ে রেখে সিদ্ধ করতে দিয়েছি আলুটা। তো যাই হোক চলো, আজকে গ্যাসে রান্না করতে হবে। আর মানে উনুন আবার ধরাতে গেলে আবার জ্বলতে অনেকটা দেরি হয়ে যেত, জানো তো, সেই জন্য আর কি এখানেই নিয়ে চলে এসেছি। তো চলো ভাতের ঢাকনাটা নামিয়ে দিই আর একটু জল দিয়ে দিই। ভাত হয়ে গিয়েছে, আর ভাতটা নামিয়ে নিয়ে দেখো চলে এলাম বাইরে। তোমরা তো জানো আমাদের গ্যাসের ঘরটা খুবই ছোট্ট, ওখানে কিন্তু ফ্যান ঝরাতে দিলে খুব অসুবিধা হবে, তাই বাইরে এখানটাতেই ফ্যানটা ঝরাতে দিচ্ছি। ওইদিকে ভাতের ফ্যানটা ঝরাতে দিলাম, আর এদিকে আমার রান্না বান্না বলতে এই যে পটল ভাজা করেছি, আর এই যে করেছি করলা ভাজা। আজকে দেখো মুচমুচে করে একদম করলা ভেজেছি। আর এখানে আছে দেখছো কচু আলু সিদ্ধ, কালো কলাইয়ের বড়ি ভাজা, আর বেগুন ভাজা, এগুলো একসঙ্গে দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করা হবে। আর এদিকে করছি ডিম আর পেঁয়াজে ভাজা। 2টো ডিম আনতে পাঠিয়েছিলাম সিদ্ধ করার জন্য, ভাগ্নিকে আর রুদ্রকে দেবো বলে। তো ভাগ্নি সাইকেল নিয়ে গেছিল, দিয়ে একদম ডিম ফেটে প্যাকেটে পড়ে গিয়েছে। তো ভাবলাম সিদ্ধ আর হবে না, তাহলে মানে ভুজিয়াই করে দিই। তো সেই জন্য ডিম আর পেঁয়াজ মানে ডিমের ভুজিয়া করা হচ্ছে এদিকে কড়াইয়ে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না, 3 রকমের ভাজা আর ওই একটা তরকারি, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর আজকে তো উনুনে রান্না করা গেল না, আজকে গ্যাসে রান্না করলাম। আর ওই যে গ্যাসে রান্না করলে খুব মায়া লাগে, মানে গ্যাস মনে হয় অনেক শেষ হয়ে যায়, রান্না করি না তো সেই জন্য। আর এই যে দেখছো একটা কাতলা মাছ, তো এই মাছটা ওই তরকারিতে দেবো। ওই যে বড়ি, তারপরে বেগুন, আলু, কচু ঠিক করে রেখেছি, ওই তরকারিতে এই মাছটা দেবো। মাছ দিয়ে ওই সবগুলো দিয়ে একটা তরকারি হবে। তরকারিটা বসালাম, তারপরে ঘরে এসে একটু বসলাম। আর দেখো রুদ্রসোনা ঝাঁপিয়ে একদম কোলে উঠে পড়লো। দিয়ে কি বলছে রুদ্রসোনা? রান্না হলো, রান্না হয়নি বাবা, একটু তরকারিটা করুক, তারপরে নামিয়ে নেবো, দিয়ে ভাত দেবো। হ্যাঁ, ছেলে খিদে পেয়ে গেছে আজকে আমার সোনা বাবুটা। একটু আদর করে দাও দেখি তোমাকে। রুদ্র আদর দেখি কেমন করে আদর করে রুদ্র। আর একটা কিভাবে করে যে গাল ধরে না, গাল ধরে করে যে একটা। গালে কি করে আদর করো, গালে কি করো? এখন ভিডিও জন্য লজ্জা করছে, গালে ধরে কি করে করো দেখি। শোনো বাবা, শোনো বাবা, শোনো বাবা, এবার গাল ধরবে। আমার শোনো। চলো তরকারি নামিয়ে আনি, চলো হাতে দেখি। এই আর 2 দিন তাহলে একদম শুকিয়ে যাবে। চলো তুমি এখানে বসো, বাবা কাছে বসো, বাইরে যাবা। তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে ঘরে রেখে আসলাম। তারপরে দেখো গ্যাসের ওভেনটা মুছে নিচ্ছি। আর ওই যে বার্নারগুলো একটু জলে ভিজিয়ে রাখলাম, কারণ খুব গরম তো, একটু ভিজলে আর কি মুছতে সুবিধা হবে। তো যাই হোক চারপাশটা দেখো ভালোভাবে মুছে নিচ্ছি। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছো এখানে ওই যে ওয়ালপেপার পাওয়া যায় ওগুলো লাগানোর জন্য। তো কি জানো তো, আমাদের গ্যাসটা দেওয়ালের থেকে খুবই কাছে, তো মানে এটাই ভাবছি যে যদি লাগাই তারপরে যদি খারাপ হয়ে যায়, আগুনের তাপে গলে যায়, তো সেই জন্য না খুব সমস্যায় আছি। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো যে সত্যি কি এত কাছে থাকলে আগুনের তাপে গলে যাবে নাকি ভালো থাকবে। যদি না গলে তাহলে কিন্তু লাগিয়ে নেব। গ্যাসটা পরিষ্কার করে মুছলাম, তারপরে দেখো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। এখানে সব ভাত রেডি করে নিচ্ছি, তারপর সবাইকে বসতে বললাম যে সবাইকে দিয়ে আসবো। এদিকে রুদ্রর ভাতটা প্রথমে একটু চটকে নিয়েছি। আর কি জানো তো, তরকারি দেওয়ার পর চটকালে ভাতগুলো গোটা গোটাই থাকে, তো সেই জন্য গরম ভাতটা প্রথমে চটকে নিই, তারপরে তখন তরকারিটা দিই। ভাতটা চটকানোর পর ওই যে ঝোল আলু ওগুলো দিলাম, তো ভালো করে মাখিয়ে দেবো। তারপরে তখন ওই যে ডিমের আর কি ভুজিয়াটা দেবো, সেটা দিয়ে ও খেয়ে নেবে।
আর এই যে এটা হচ্ছে রুদ্রর বাবার, এটা মায়ের, এটা বাবার, এটা ভাগ্নির। তো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো চলো এবার এক এক করে সবাইকে বাইরে বের করে দেওয়ার পালা। আর আজকে কি কি রান্না হয়েছে দেখো, তেতো করলা ভাজা হয়েছে, ডিমের ভুজিয়া হয়েছে পেঁয়াজ দিয়ে, পটল ভাজা হয়েছে, আর এদিকে মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একদম লাল লাল করে ঝোল হয়েছে। চলো এই হচ্ছে রান্না বান্না, খাওয়া দাওয়া করে নি নাকি? চলো অনেকটা বেলা হয়ে গেল, এদিকে বৃষ্টিও পড়ছে, জানো তো ঠান্ডা ঠান্ডার দিনে। চলো খাওয়া দাওয়াটা করে নি। দিদি নিয়ে চলো তো। চলো তো বাবা। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি। কি জানো তো, সেই যে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে, তাই কিছুই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দেবো। তো সেই জন্য দেখো প্রদীপে তেল দিয়ে দিয়েছি আর সলতেটাও ঠিক করে নিচ্ছি। এখন প্রদীপটা জ্বালিয়ে নেব, ধূপবাতিগুলো জ্বালিয়ে নেব, তারপরে ঘরেই দেখাতে হবে, কারণ বাইরে তো যাওয়াই যাবে না, বৃষ্টি পড়ছে। তো ঘরে দেখিয়ে দেব। তো চলো বন্ধুরা, তাহলে আজকে সন্ধেবাতি দিতে দিতেই আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।